ফেনীতে ছাত্র জনতার উপর গুলি চালানো আওয়ামী লীগের কয়েক নেতা চিহ্নিত। অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি। এত ভারী অস্ত্র আমরা ইতিমধ্যে আর কখনো দেখি নাই। অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের আওতায় এনে এবং অস্ত্র উদ্ধার করে ফেনীর মানুষকে একটি স্বস্তিতে রাখার আহ্বান জানান। 10 দিন ধরে লাপাত্তা রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। গা ঢাকা দিয়েছেন অধিকাংশ কাউন্সিলরও, জরুরি সেবা বঞ্চিত নগরবাসী। ভোগান্তির জায়গাটা হচ্ছে সবচাইতে যে এখন যে পেজগুলো ফুরিয়ে যাচ্ছে, এটা তো এখন সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। একদিন অথবা 2 দিন পরে ট্রেড লাইসেন্সটা পাওয়ার কথা ছিল, কিন্তু এই সব গন্ডগোলের কারণে এগুলো আমরা হাতে পাইনি। এখন ভরা মৌসুমেও চাঁদপুর সহ উপকূলের আড়তগুলোয় চড়া ইলিশের দর, নদী সাগরে মাছ কম ধরা পড়ছে দাবি ব্যবসায়ীদের। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ফেনীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এমনকি ভারী অস্ত্র দিয়েও গুলি ছোড়া হয়। নির্বিচারে হামলার ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি রয়েছে স্থানীয়দের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ঘিরে গেল 4 আগস্ট ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে। শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার উপর। গুলিতে প্রাণ যায় 10 জনের। যদিও শিক্ষার্থীদের দাবি এই সংখ্যা আরও বেশি। আহত হন শতাধিক মানুষ। অস্ত্রধারী কয়েকজনের নাম এখন সবার মুখে মুখে। এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারি। এত ভারী অস্ত্র আমরা ইতিমধ্যে আর কখনো দেখি নাই। ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। ওরা গুলি করতে করতে আগাচ্ছে। আমি একদম কি বলবো, আমরা একদম থ হয়ে গিয়েছিলাম যে এই পরিবেশে আমাদের ফেনীতে আমরা কখনো দেখিনি। এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ আছে। অথচ অস্ত্রধারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরেই। উদ্ধার হয়নি কোনো অস্ত্র। যেগুলো সেনাবাহিনী ব্যবহার করে এরকম M16 সহ আরও ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহিপালের নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি করে তারা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা ফেনীবাসী সহ আমরা আজকে আতঙ্কিত। যারা এই অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের আওতায় এনে এবং অস্ত্র উদ্ধার করে ফেনীর মানুষকে একটি স্বস্তিতে রাখার আহ্বান জানান। জেলা প্রশাসক জানিয়েছেন অস্ত্র উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে। আইনের আওতায় আনা হবে অস্ত্রধারীদের। বৈধ অস্ত্র লাইসেন্স বাতিলের বিষয়ে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসে। আমরা সেই প্রস্তাবনাগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর জন্য আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। সারা বছরই তো অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলে, এটা আইনশৃঙ্খলা বাহিনী করে। তো এখন এই বিশেষ মুহূর্তে এই প্রস্তাবনাটা আসছে, এটাও আমি আমার দিক থেকে আমার কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রশাসনের তথ্য অনুযায়ী বিগত সময়ে ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে 2 শতাধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র দিয়েও গুলি ছোড়ার অভিযোগ আছে। গত 4 আগস্ট সহ বিভিন্ন সময়ে ফেনীর মানুষ দেখেছে অস্ত্রের মহড়া, কিন্তু সেসব অস্ত্র উদ্ধারের কোনো অভিযান দেখেনি তারা। তারপর থেকে এই শহরের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। তারা চায় অনতিবিলম্বে এসব অস্ত্র উদ্ধার করা হোক। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।
গত 10 দিন ধরে লাপাত্তা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। দেখা নেই তার পরিষদের কাউন্সিলরদের অধিকাংশেরই। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার পর নগর ভবনে লুটপাটও চালানো হয়। এরপর থেকেই আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন। এমনকি দলীয় পরিচয়ে থাকার কারণে কর্পোরেশনের অনেক কর্মচারীও পালিয়ে বেড়াচ্ছেন। ফলে জরুরি অনেক সেবা পাচ্ছেন না নগরবাসী। 10 তলা নগর ভবনের 5 তলা অবধি এখনও আগুনে পোড়ার চিহ্ন। পুড়েছে অনেক নথিপত্র, সেই সঙ্গে চলেছে ভাঙচুর ও লুটপাট। শিক্ষার্থীদের সহায়তায় পরবর্তীতে লুটপাটকৃত মালামালের কিছু অংশ উদ্ধার করা গেলেও তা দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সেবা পুরোপুরি চালু করতে বেগ পেতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। কর্পোরেশনের সম্পদ এবং নথিপত্র এগুলো তছনছ করে রীতিমতো লুটপাট করা হয়েছে। এটা দুর্বৃত্তায়ন ছাড়া অন্য কিছু না, এবং কর্পোরেশনের প্রচুর ক্ষতি হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন 5 আগস্ট থেকেই লাপাত্তা। সেদিন হামলা হয় তার বাড়িতেও। সর্বশেষ সিটি কর্পোরেশনে নগরীর 30টির মধ্যে 22টি ওয়ার্ডেই আওয়ামী লীগের কাউন্সিলররা নির্বাচিত হন। একই সময় থেকে এই কাউন্সিলরদের সবাই গা ঢাকা দিয়েছেন, যাদের মধ্যে প্যানেল মেয়রও রয়েছেন। ফলে সিটি কর্পোরেশন পরিচালনা করায় দুরূহ হয়ে উঠেছে। নানান অসুবিধা, আমাদের প্রতিটা জিনিসের তো আমাদের প্রয়োজন হয় নগর ভবনের সঙ্গে। কাগজ বলেন, যোগাযোগ বলেন, কোনো কিছুই আমরা এখন স্বাভাবিক পাচ্ছি। নাগরিক সনদ বলেন, এটা সরবরাহ পাচ্ছি না। নাগরিক সেবার জন্য দাপ্তরিক কাজে ব্যবহৃত মালামাল সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর দপ্তরে সরবরাহ করা হয়। অগ্নিসংযোগে তা পুড়ে যাওয়ায় সেই সরবরাহও বন্ধ। ভোগান্তির জায়গাটা হচ্ছে সবচাইতে যে এখন যে পেজগুলো ফুরিয়ে যাচ্ছে, এটা তো এখন সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না, কিন্তু নাগরিক সেবা সবসময় দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিক সনদ বা জন্ম নিবন্ধন সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে অনেক ওয়ার্ড থেকেই ফিরে যেতে হচ্ছে নাগরিকদের। একদিন অথবা 2 দিন পরে ট্রেড লাইসেন্সটা পাওয়ার কথা ছিল, কিন্তু এই সব গন্ডগোলের কারণে এগুলো আমরা হাতে পাইনি। এখন এই যে যারা সেবা নিতে আসছে, বিভিন্ন কাজে আসছে, তারা হয়তো সেবা পাচ্ছে না, আমি ঘুরে যাচ্ছি আর। এখন কাউন্সিলররাও অফিস করতে পারছেন না। আবার আমরা সিটি কর্পোরেশনে এসেও এখন যে অবস্থা, এটা ফাংশন করতে সম্ভবত 2-3 মাস সময় লেগে যাচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, আপাতত জরুরি পরিষেবাগুলো কোনো মতে চালু রেখেছেন তারা। পুরোদমে কাজ শুরু হতে আরও সময় লাগবে বলে জানান তারা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। চাঁদপুরে জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি এবং তার ভাই ডক্টর JR ওয়াদুদ টিপু সহ 1700 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই দীপু মনি ও টিপুর নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিনের সেনগুপ্তের রোডের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভবনের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটপাটের পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় দীপুমণি, তার ভাই টিপু সহ 510 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কেন এমন কি হইল যে আমাদের জেলার সভাপতির বাড়িটা ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের অন্যান্য নেতা কর্মীর বাসাও ভাঙচুর করা হয়েছে। ভরা মৌসুম, ভারতে রফতানিও হচ্ছে না, তবুও চাঁদপুর সহ উপকূলের আড়তগুলোতে কমছে না ইলিশের দাম। ব্যবসায়ীদের দাবি, নদী সাগরে মাছ ধরা পড়ছে কম, তাই চিত্র বদলায়নি এখনো। ইলিশের ভরা মৌসুম, নদী সাগরে দিনরাত জেলেদের ব্যস্ততা, শিকার করছেন মাছ। কয়েক বছর ধরে ইলিশের দাম নিয়ন্ত্রণহীন, চলে গেছে সাধারণের বাইরে। সম্প্রতি মৎস্য উপদেষ্টা জানিয়েছেন, আগে দেশের চাহিদা মিটবে, তারপর রফতানি। এই ঘোষণার পর দাম কমবে এমন আশা ছিল সবার, তবে চিত্র আগেরটাই। চাঁদপুর, ভোলা, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোর আড়তে দাম সেই আকাশ ছোঁয়া। প্রচুর দাম এখানে মাছের দাম। এখন তো আর মাছ ইন্ডিয়া যায় না, এখন তো ইন্ডিয়া পুরো প্রসেস বন্ধ, তাইলে মাছ এখনো কেন দাম কমে না? মানুষ ভাবতেছে হয়তো বা 500 টাকা প্রাইস হইতে পারে, কিন্তু অরিজিনালি এটা সম্ভব না।
চাঁদপুরের বাজারে 1 কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়। অপরদিকে বরগুনার পাথরঘাটার আড়তে মন প্রতি তা 68,000-এর নিচে মিলছে না। 800 থেকে 900 গ্রামের নদীর ইলিশের দাম মনে হাঁকা হচ্ছে কমপক্ষে 58,000। সামুদ্রিকের ক্ষেত্রে তা কিছুটা কম। বাজার মাছ কম, কি করব, মাছ বেশি হইলে দাম কমে। চাহিদা আছে মানুষের, এই জন্য দাম ওরকম ভাবে কমে না। 1 কেজি ওজনের মাছ ধরুন 1650 থেকে 1700 টাকা চলতেছে। দামদামি ভালো হয় তাহলে মাছের দামটা অনেকটা কমে যাবে। মৎস্য বণিক সমিতির নেতাদের দাবি, নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, তাই রফতানি না হলেও তার প্রভাব পড়ছে না দামে। দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকে, সেক্ষেত্রে মাছের সরবরাহ যদি স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে হয়তো বা দাম কমতে পারে। আর যদি মাছের সরবরাহ এখন যেরকম আছে একদম কম, এরকম যদি থাকে তাহলে মনে হয় না দামের উপরে কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। জলবায়ুর বিরূপ প্রভাব সহ নানা কারণে ইলিশের এই আকাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। কোমলগঞ্জ 4 কূপ থেকে প্রতিদিন প্রায় 19 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়েও যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। নতুন এই গ্যাস কূপের সন্ধানে খুশি স্থানীয় বাসিন্দারাও। চলতি বছরের 29 এপ্রিল গ্যাসের সন্ধানে খনন শুরু হয় নোয়াখালী সোনাইমুড়ির বেগমগঞ্জে। 105 দিন পর মিলে সুখবর, বেগমগঞ্জ 4 কূপটিতে সন্ধান পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাসের। কূপটিতে 3113 মিটার গভীর পর্যন্ত 4টি স্তরে খনন করা হয়েছে। প্রাথমিকভাবে 3টি স্তরেই মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। আমরা এখন যে কী পরিমাণ গ্যাস পাচ্ছি এবং তার সাথে উপজাত হিসাবে কী পরিমাণ কন্ডেন্সার এবং পানি আসছে সেটা পরিমাপ করছি। যে অভিজ্ঞ প্রকৌশলীরা আছেন তারা দিনরাত পরিশ্রম করে এই অয়েলটাকে আমরা কন্ট্রোল করছি এবং আজকে সেই প্রোডাকশন এবং টেস্টিং পর্যায়ে আসতে পারছি। এই কূপ থেকে প্রতিদিন 19 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স। সংস্থাটির মতে স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এই বাড়তি গ্যাস। বাখরাবাদের এখানে যে ডোমেস্টিক যে তাদের ডিমান্ড আছে সেই ডিমান্ড খুব কম, অর্থাৎ ডোমেস্টিক ডিমান্ড দিয়েও আমাদের গ্যাস আরও উজ্জিত থাকবে। আমরা যদি জাতীয় গ্রিড লাইনে দিতে পারি তাহলে এই গ্যাসটা সব জায়গায় চলে যেতে পারবে। এই বেগমগঞ্জ 4-এর রেজাল্টের অনুযায়ী ভিত্তি করে আমরা বেগমগঞ্জ 5 এবং 6 নম্বর ডিলিং করব। ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে। এই গ্যাস কাজে লাগিয়ে আঞ্চলিক অর্থনীতি বেগবান করতে শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ এলাকাবাসীর। নোয়াখালীতে গ্যাস পাওয়াতে আমরা নোয়াখালীবাসী অত্যন্ত খুশি। তা আমরা চাই যে নোয়াখালীর উন্নয়নে গ্যাসটা কাজে লাগুক, কলকারখানা গড়ে উঠুক, এখানে কর্মসংস্থানের সৃষ্টি হোক। 2014 সালে বেগমগঞ্জ 3 কূপ থেকে মেলে গ্যাসের সন্ধান। সেখান থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে বেগমগঞ্জ 5 ও 6 নম্বর কূপ খননের পরিকল্পনাও রয়েছে বাপেক্সের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দেশ বিনির্মাণের শপথ নিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ধ্বংসস্তূপ পরিচ্ছন্নতা থেকে শুরু করে অস্ত্র উদ্ধার, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সব ক্ষেত্রেই তাদের অগ্রণী ভূমিকা। শিক্ষার্থীদের এমন দেশপ্রেমের সহযোগিতায় এগিয়ে আসছে সাধারণ মানুষও। গণ অভ্যুত্থানের পর দুর্বৃত্তের আগুনে পোড়া থানা পরিষ্কার করছে মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা। পৌর ভবন সহ শহরের অন্যান্য স্থাপনাও পরিষ্কার করে তারা। শুধু পরিচ্ছন্নতাই নয়, ট্রাফিকের দায়িত্ব পালন কিংবা নগরীর সৌন্দর্য বর্ধন সবখানেই পদচারণা কোমলমতি শিক্ষার্থীদের। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বাজার মনিটরিংয়েও অগ্রণী ভূমিকায় এই শিক্ষার্থীরাই। জায়গাগুলো একদম নোংরা একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সবাই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রাখছি। মানে সব মিলে হয়তো 120 কি 130 জন মিলে কাজ করতেছি। আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের যারা ভাই বোন, তাদের উদ্দেশ্যে টাকা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের শহরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা। বিভিন্নভাবে ওরা দেখাইতে চাইতেছে যে আমাদের আন্দোলনটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা মনে রাখে, এটা একটা ইতিহাস হিসাবে যাতে থেকে যায়। দেশ গঠনে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন অনেকে। সন্তানদের দেশপ্রেমে খুশি অভিভাবকরাও। আমাদের মুন্সিগঞ্জের ছাত্র সমাজ যে আমাদের ট্রাফিক কন্ট্রোল তারা কন্ট্রোল করছেন, এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। বাচ্চারা নানান ধরনের কাজ করতেছে, কেউ ট্রাফিকের কাজ করতেছে, কেউ রঙের কাজ করতেছে, মানে এগুলো দেখে খুব ভালো লাগতেছে। বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছিল, এই আগুন নিভানো প্লাস হচ্ছে এইগুলো পরিষ্কার করা সম্পূর্ণ ছাত্রদের দ্বারা হচ্ছে। অবশ্যই ছাত্রদের আমরা সেলুট জানাই। এরই মধ্যে থানাগুলোতে ফিরছেন পুলিশ সদস্যরা। শৃঙ্খলা রক্ষায় ছাত্র জনতা সহ সকলের সহযোগিতা চান পুলিশ সুপার। আমরা চাই যে
পূর্বে জনগণ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে সেইভাবে তারা সহযোগিতা করবেন এবং আমরাও তাদেরকে সহযোগিতা করব এবং তাদের নিয়ে যে কোনো ভালো কাজ যে কোনো সময় আমরা করব ইনশাল্লাহ। জেলার 6 উপজেলাতেই দলে দলে ভাগ হয়ে কাজ করছে ছাত্রছাত্রীরা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। রংপুর কারাগারে কয়েকদিনের দুপক্ষের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কারা পুলিশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সরকার মাজহারুল মান্নান। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। মাজহার, এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের, কি ঘটেছে মূলত সেখানে? সকাল 8:30টার দিকে এই যে রংপুর যে জেলখানা আছে, এই রংপুর যে কারাগারের মধ্যে দুটি পক্ষের মধ্যে অর্থাৎ কয়েদিদের মধ্যে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং সেই মারামারির ঘটনায় একজন নিহত হয়। এই একজন নিহত হওয়ার পর থেকেই কিন্তু রংপুর কারাগারের উত্তেজনা বিরাজ করছে এবং সেটি বিক্ষোভ চলছিল এবং সেই বিক্ষোভ যখন উত্তেজনাটা আরো বেশি হয়ে যায় তখন সেখানে এখানে আছে জেল সুপার, তিনি প্রশাসনের কাছে অতিরিক্ত ফোর্স দাবি করেন। তখন অতিরিক্ত ফোর্স সেখানে গেছে এবং সেনাবাহিনীর সদস্যরাও সেখানে আছেন। কিছুক্ষণ আগে রংপুরের ডিসি মুবাশির হাসান যেটি আমাকে জানিয়েছেন যে তিনি এখন এই মুহূর্তে কারাগারের ভেতরে আছেন এবং কারাগারের ভেতরে আসলে ঠিক কি ঘটেছে সেটি তিনি তারপরে বলতে পাবেন এবং সেটি বলছেন। এবং যিনি জেলার আছেন তিনি একই কথা বলেছেন, তবে যিনি মারা গেছেন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, সেই তথ্যটা আমরা পেয়েছি। এখন যেটি অবস্থা যে পুরো কারাগারে যে আশেপাশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে কারা পুলিশ আছে সেই কারা পুলিশ আছেন, সব মিলিয়ে এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে যিনি মারা গেছেন তার নাম, কি কারণে ঘটনাটি ঘটলো সেখানে সেরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে ডিসি যেটি জানিয়েছেন যে এখন পরিস্থিতি কারাগারের ভেতরেও নিয়ন্ত্রণে আছে সেটি তিনি বলেছেন। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে যত বড় ঘটনাই ঘটাতে চাক না কেন সেটি নিয়ন্ত্রণ করবার মতো যা যা করা দরকার পুলিশ, সেনাবাহিনী এবং কারা পুলিশ তারা সবাই মিলে সেই চেষ্টাটি করছেন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সরকার মাজহারুল মান্নান আমাদের সাথে ফোনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।